ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিদায়ী ভাষণে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বলে মনে হয় যে খুব আত্মতুষ্টি উনি উপভোগ করলেন। তো উনি কী বলেছেন? আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুক যুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। আচ্ছা আচ্ছা, খুবই ইন্টারেস্টিং লাগলো এবং অবশ্যই একেবারে গুরুত্বপূর্ণ কথা। এর চাইতে গুরুত্বপূর্ণ কথা আর কিন্তু হতে পারে না। তো কি বলছে, আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না। তা তো বটেই, ব্যবহার করবে কেন? সেই ধরনের কোনো কিছু যদি না হয় তাহলে তো করবেই না, তাই না? কিন্তু ওনার বলা উচিত ছিল যে আজকে বস্তুত বাংলাদেশে পুলিশের আর দরকার নাই। পুলিশের পরিবর্তে আমি গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মব বাহিনী সৃষ্টি করেছিলাম, যারা নাকি নিজেরাই আইন হাতে তুলে নিয়ে যেখানে সেখানে গিয়ে আক্রমণ চালাতো, লুটপাট করতো, ভাঙচুর করতো এবং যে কোনো লোককে একটা অজুহাত দাঁড় করিয়ে তারপরে পিটিয়ে মারতো। একেবারে এই কথাটা উনি পরিষ্কার করে বলতে পারতেন যে আমি পৃথিবীর কোনো দেশে যে জিনিস ঘটে নাই, যে জিনিসটাকে পৃথিবীর প্রত্যেকটা দেশে অসভ্যতা বর্বরতার প্রতীক মনে করা হয়, আমি বাংলাদেশে সেই বর্বরতাটাই বৈধ করে দিয়ে গেলাম। এজন্য বাংলাদেশের মানুষ আমাকে চিরকাল স্মরণে রাখবে। আসলে বাংলাদেশে উনি যে মপতন্ত্র চালু করে দিয়ে গেলেন, এখন এই মপতন্ত্রের পরিণতি কতদিন ধরে বাংলাদেশে চলবে? আর অলরেডি যদি এটা বাংলাদেশে আইনগতভাবে বৈধ হয়ে যায়, তো এখন এই যে নতুন যে সরকার, বিএনপি সরকার, তারা এটাকে চালু রাখবে কি না, এটা আমাদেরকে দেখতে হবে। তবে উনি একটা জিনিস আবারও বলতে ভুলে গেছেন, ওনার আমলে এই যে কত 17-18 মাস, তাই না, বাংলাদেশে বস্তুত তো পুলিশ একেবারে নিষ্ক্রিয় ছিল, কাজই করে নাই। না করার অন্যতম কারণ হচ্ছে ওই জুলাই আন্দোলনের সময় কথিত, তা তো বিভিন্ন সূত্রে জানা যায়, কত 3,000 বা তার বেশি পুলিশকে নাকি হত্যা করা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, মেরে তারপরে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো এই হেতু পুলিশ চিন্তা করছে যে এই নতুন সরকারের আমলে কোথায় কি করে আবার কোন ভেজালে পড়ে এবং আবার কোথায় কি মেরে ওই মব বাহিনী দিয়ে আবার পিটিয়ে মেরে আবার ঝুলিয়ে দেওয়া হয় কি না। তো এই চিন্তা করেই বস্তুত পুলিশ ভয়ে কোনো কাজই করে নাই। তারা চিন্তা করছে কাজ করে লাভ কী, করলে যদি আবার কোন ভেজালে পড়ি, ও থেকে কাজ করলাম না। তারা কিন্তু চুপচাপ বসেছিল, তাই না? এবং এই মবের কাছেই পুলিশ ছিল ভয়ঙ্কর রকমভাবে অসহায়। তো এই ধরনের একটা পরিস্থিতি পৃথিবীর কোনো দেশে কোথাও আছে বলে আমার মনে হয় না। মোহাম্মদ ইউনূস কিন্তু এই বিষয়টাও বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। উনি প্রায় বলতেন যে উনি তরুণদেরকে ক্ষমতায়ন করতে চান, যুবকদেরকে ক্ষমতায়ন করতে চান এবং কিছু কিছু মিষ্টি কথাও বলেছেন, গালভরা বলি। যে একবার উনি দেখলাম যে বললেন, আমি তো টাসকি খেয়ে গেলাম তার কথা শুনে, যে এই ভদ্রলোক এই সমস্ত কী কথাবার্তা বলে, যে ওনাকে নাকি পৃথিবীর বিভিন্ন দেশ নাকি খালি চিঠি লেখে আর লিখে বলে যে আমাদের এত লক্ষ তরুণ দরকার, আমাদের এত লক্ষ শ্রমিক দরকার, পাঠাও। দুর্ভাগ্যের ব্যাপার হলো এই কথাটা বলেও আমরা কিন্তু দেখি নাই যে বাংলাদেশের তরুণরা আদৌ বিদেশে তেমনভাবে যেতে পেরেছে কিনা। ওই যে আগের যে কথিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে নিয়মিতভাবে বিদেশে যে শ্রমিক যাইতো, তার থেকে এই অন্তর্বর্তীকালীন এই ইউনূস সরকারের আমলে কি লোক বেশি যাওয়া তো দূরের কথা, আরও কমে গেছে। এবং ঘটনাটা এমন এক পর্যায়ে চলে গেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা যে সমস্ত শ্রমিক আছে, বিশেষ করে মালয়েশিয়া, সেখান থেকে তো আমরা দেখলাম যে দলে দলে লোকদেরকে ধরে তাদেরকে উগ্রবাদের সাথে জড়িত সন্দেহে তাদেরকে আবার পাছায় 2টা লাথি দিয়ে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে, তাই না? তো বাংলাদেশ থেকে কোনো দেশ, মানে অন্য কোনো দেশ বাংলাদেশ থেকে আদৌ শ্রমিক নিয়েছে এ ধরনের কিন্তু কোনো রেকর্ড নাই। বাট উনি কিন্তু এই সমস্ত কথাবার্তা অকপটে বলতেন এবং এই ধরনের একজন অশীতিপর বৃদ্ধ
যাকে নাকি নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তাই না? এইভাবে ডাহা মিথ্যা কথাগুলো উনি কীভাবে বলতেন এইটা আমার মাথায় কিন্তু এখনও আসে না। তবে এর মাধ্যমে উনি জাতিকে একটা নসিহত দিয়ে গেছেন, একটা দুর্দান্ত শিক্ষা দিয়ে গেছেন। সেটা কি? সেটা হলো যে মিথ্যা কথা আপনি প্রকাশ্যে বলতে পারেন, অকপটে বলতে পারেন, দৃঢ়তার সাথে বলতে পারেন। একেবারে এই ধরনের একটা মানে বিষয় উনি জাতিকে শিখিয়ে গেছেন। এবং অতঃপর আমরা বাংলাদেশ যারা চালাবে যে সমস্ত নেতা বা রাজনৈতিক দল, তাদের মুখ থেকেও এরকম ডাহা মিথ্যা কথা, মিথ্যার হুলঝুরি আমরা যদি প্রতিনিয়ত শুনি একেবারে প্রকাশ্যে, তাহলে কিন্তু বিস্মিত হব না। কারণ ওই যে ওস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা শিখায় গেছে, তাই না? তো ওস্তাদের শিক্ষা তো অনুসরণ করতেই হবে। সর্বোপরি যেটা বলতেই হচ্ছে, উনি বাংলাদেশের একটা বিশাল উপকার করে দিয়ে গেছেন, একেবারে বিশাল উপকার করে দিয়ে গেছেন। সেটা হলো কি, আগে যেমন ছেলেপেলেরা স্কুলে যেত, কলেজে পড়তো, বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং একটা স্বপ্ন নিয়ে বেড়ে উঠতো, একটা কেরিয়ার বিল্ড আপ করবে, কেউ ডাক্তার হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আমলা হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ শিক্ষক হবে। এই ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু বেড়ে উঠতো। ডক্টর মোহাম্মদ ইউনূস তার 1.5 বছরের শাসন আমলে উনি বলে গেলেন বা উনি দেখিয়ে গেলেন যে এই তরুণদের এত পড়াশুনো করার কোনোই দরকার নাই এবং এই ধরনের কেরিয়ার বিল্ড আপ করার কোনোই একেবারে প্রয়োজন নেই। এর কারণ হচ্ছে যে চটজলদি সব কিছু হওয়া যায়, রাজনীতিবিদ হওয়া যায়, চটজলদি বিশাল ধনী হওয়া যায়, চাঁদাবাজ হওয়া যায় এবং চটজলদি নেতা হওয়া যায়। মানে এভরিথিং একেবারে চটজলদি হওয়া যায়, যেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব না। আমার মনে হয় যে উদ্ভাবনী শক্তি হিসাবে এটা একটা বিশাল ব্যাপার। যেমন বাংলাদেশে উনি এই যে গত 1.5 বছরে এই যে ছাত্রদের লেখাপড়া টোড়া এগুলো বাদ, এরা কিন্তু কেউ কলেজে হয়তো ভর্তি আছে কিন্তু যায় না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে যায় না, পড়াশোনা করে না, বই খোলে না, একবারে কিছুই করে না। মানে কমপ্লিটলি লেখাপড়াবিহীন একটা প্রজন্ম উপহার উনি দিয়ে গেলেন এবং সেই প্রজন্ম লেখাপড়া ছাড়াই চটজলদি নেতা হয়ে লাখ লাখ না হাজার হাজার কোটি টাকার কি মালিক হয়ে গেছে, তাই না? সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই যে সমন্বয়ক নামধারী যে ছেলেবেলেগুলো ছিল, একেবারে উচ্চ পর্যায়ে যারা ছিল তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু নিম্ন লেভেলের যারা ছিল তারা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের দরকার নেই। অর্থাৎ একেবারে কি কথা মানে বলা যায় কি, অর্থাৎ কেরিয়ার বিল্ডিং করার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, পড়াশুনোর দরকার নাই, একেবারে চটজলদি রাতারাতি অনেকটা ওই যে আলাদিনের আশ্চর্য সরাগের মতো সব কিছু পুরো দখল নেওয়া যায়, হাতের মুঠায় চলে আসে। এই যে ফর্মুলাটা, এই যে উদ্ভাবনী শক্তিটা উনি দেখিয়ে গেলেন, আমার মনে হয় যে শুধুমাত্র এই জন্যেই গোটা জাতি তাকে ওই কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। গোটা একটা জেনারেশনকে উনি পুরা বিধ্বস্ত করে দিয়েছেন, ডেস্ট্রয় করে দিয়ে গেছেন। এখন এই জেনারেশন এরা তো এখন ওই দাঙ্গা, মব, মারামারি, লুট তরা ছাড়া আর কিছুই জানে না। এবং এরাই কিন্তু ভবিষ্যতে এই দেশের নাগরিক হয়ে এই দেশ চালানোর দায়িত্বভার নেবেন। এবং এই হেতু আমরা ধরে নিতে পারি যে আগামী 15-20 বছর, মনে হয়তো লাগবে না, 10-15 বছরের মধ্যে পৃথিবীতে আর একটা সোমালিয়া অথবা মনে করেন যে ওই ইয়েমেন, সোমালিয়া আমরা তো জানি সেখানে সরকার কিছু নাই, যে যেখানে ইচ্ছে খুশি রাজত্ব করে, মারামারি করে, কাটাকাটি করে, গুলি বন্দুক দিয়ে গুলি করে মারে। তা আমার মনে হয় যে বাংলাদেশে এমন একটা প্রজন্ম তৈরি করে দিয়ে গেল এই ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ ইজ গোয়িং টু বি অ্যানাদার সোমালিয়া অর ইয়েমেন ইন নিয়ার ফিউচার, এটা বলা যায়। এবং এই জন্যে তাকে দ্বিতীয়বার নোবেল পুরস্কার দেওয়া যাবে কি না এ ব্যাপারে আমার মনে হয় যে নোবেল কমিটির চিন্তাভাবনা করা উচিত। ধন্যবাদ।